আইএমএফ এর ঋণ কার্যক্রম নিয়ে ঈদের পরেই প্রধানমন্ত্রীর সাথে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক, সব শর্ত পূরণ কঠিন, মত বিশ্লেষকদের। অপরিশোধিত জ্বালানি তেলের দরে বড় পতন, মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প, চাঙ্গা এশিয়ার শেয়ার বাজার। রাজধানীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, পরিবেশক পর্যায় থেকে অন্য পণ্য কেনার শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আইএমএফ ঋণের অর্থ ছাড়ে নতুন সরকারের সঙ্গে চলছে আলোচনার প্রস্তুতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবে সংস্থাটির উচ্চ পর্যায়ের একটি টিম। মূলত ঋণ কার্যক্রম চলমান থাকবে কিনা তা নিয়েই হবে আলোচনা। সামনে আসবে বকেয়া দুটি কিস্তির অর্থ ছাড় এবং শর্ত পরিপালন প্রসঙ্গ। সবকিছু ঠিক থাকলে এই মাসেই হতে পারে বৈঠক। বিশ্লেষকরা বলছেন, সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় সরকারের ঋণ প্রয়োজন, তবে এখনই সব শর্ত পরিপালন কঠিন। বাংলাদেশের জন্য 2023 সালে $470 কোটি ঋণ অনুমোদন করে আইএমএফ। এ পর্যন্ত ছাড় হয়েছে সেই ঋণের 5টি কিস্তি। প্রথমে $470 কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ, পরে কিছুটা বৃদ্ধি পায় ঋণের অঙ্ক। এখন মোট ঋণ দাঁড়িয়েছে $550 কোটি। গেল জুন পর্যন্ত ছাড় হয়েছে $360 কোটি। অন্তর্বর্তী সরকারের সময়ে ঋণের দুটি কিস্তির অর্থ ছাড় আটকে দেয় আইএমএফ। মূলত নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করতে চায় এই ঋণদাতা সংস্থা। তবে অর্থ ছাড় না করার পেছনে কাজ করে শর্ত পূরণ না হওয়ার দিক। অভ্যন্তরীণ আয় বা রাজস্ব আদায়ে তেমন সাফল্য নেই। এনবিআরে সংস্কার চলমান থাকলেও বাড়েনি রাজস্ব আদায়। আগের আইএমএফের যে মূল শর্তগুলো ছিল তার মধ্যে বড় পরিসরে আমরা যেটা পারিনি সেটা হলো কর আহরণের জায়গাটা। তেলের দাম আমার এখন অলরেডি 14-15% বেড়ে গেছে ক্রাইসিস শুরু হওয়ার পর থেকে আর কি। তো সেইটা কিন্তু আমার নতুন করে চ্যালেঞ্জ তৈরি করবে, যে অর্থনৈতিক সংস্কারগুলো আছে এটাকে সামনে কিভাবে নিব। এবং এইটা বেশ বড় আকারের একটা ক্ষেত্র, এখানে ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে সব ধরনের বিষয়গুলো কিন্তু আসবে। নতুন সরকারের সঙ্গে শুরু হচ্ছে আলোচনা। প্রথমে 10 মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সময় চায় আইএমএফ, তবে তা পিছিয়ে ঈদের পর সময় নির্ধারণ হচ্ছে। আগামী 24 মার্চ আসতে পারে আইএমএফের 2 সদস্যের একটি টিম। প্রশ্ন হচ্ছে, ঋণ সহায়তা এখন সরকারের জন্য কতটা প্রয়োজন? বাজেট বাস্তবায়ন করতে গেলে তো তাদের সমর্থন সহায়তা এগুলো সবই লাগবে। আর যদি আইএমএফ নেতিবাচক কোনো প্রতিবেদন দেয়, তাহলে সেক্ষেত্রে অন্যান্য যে সমস্ত উন্নয়ন সহযোগী রয়েছেন, বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংকের মতো, তো তারা কিন্তু আর অর্থ ছাড় করবে না। ইতিমধ্যে বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে এই মধ্যপ্রাচ্য যুদ্ধকে কেন্দ্র করে। সেটার চাপ মোকাবেলা করে আইএমএফ এর শর্তগুলো পূরণ করা, সংস্কার করা, সেগুলো আমার মনে হয় যে অনেক বড় কাজ হবে। আর্থিক টানাপোড়েন কাটাতে বৈশ্বিক উৎস থেকে ঋণ এবং সহায়তার জন্য তৎপরতা চালাচ্ছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশের অর্থনীতির উপরে ইতিমধ্যেই একটা ধাক্কা লেগেছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ববাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, বিভিন্ন দেশের উপর থেকে তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা। বলছেন, হরমুজ প্রণালী খোলা রাখতেও ব্যবস্থা নিচ্ছেন। তার হুঁশিয়ারি, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ থাকলে 20 গুণ শক্তিশালী হামলা হবে ইরানে। ট্রাম্পের এসব বক্তব্যের পরপরই চাঙ্গা হয়ে ওঠে এশিয়ার শেয়ার বাজার। বিশ্ববাজারে বড় ধরনের দরপতন হয় অপরিশোধিত তেলের। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, তেহরানের পাল্টা জবাব, হরমুজ প্রণালী বন্ধ, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, যার জেরে টালমাটাল হয়ে পড়ে তেলের দাম। সোমবার ব্যারেল প্রতি $120 পর্যন্ত পৌঁছে যায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। অস্থির এই সময়ে ডোনাল্ড ট্রাম্প বললেন, জয় নিকটেই, খুব শিগগিরই বন্ধ হবে যুদ্ধ। কেবল তাই নয়, তেলের বাজারে অস্থিরতা কমাতে নানা উদ্যোগের কথাও জানালেন। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ রাখলে আরও 20 গুণ শক্তিশালী আঘাত হবে ইরানে। অপারেশন এপিক ফিউরির পাশাপাশি আমরা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার দিকেও নজর দিচ্ছি। একটি সন্ত্রাসী সরকারকে পুরো বিশ্বকে জিম্মি করে জ্বালানি সরবরাহ বন্ধ করতে দেব না। ইরান যদি তেমন কিছু করে, তাদের আরও বহুগুণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। এত দ্রুত শেষ করে দেব, আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না।
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অনেক দেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথাও জানান ট্রাম্প। তবে কোন কোন দেশ তা স্পষ্ট করেননি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিতে এমনকি ট্যাঙ্কারের ইন্স্যুরেন্সের ব্যবস্থাও করবেন বলে জানান। ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেবে যুক্তরাষ্ট্র। তেল সংক্রান্ত অনেক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে আমরা। তালিকা থেকে অনেক দেশকে বাদ দিচ্ছি। হয়তো সামনে আর নিষেধাজ্ঞা দিতেই হবে না। যখন প্রয়োজন হবে মার্কিন নেভি ও তার মিত্ররা ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দেবে। ভেনেজুয়েলা থেকে আরও 100 মিলিয়ন ব্যারেল তেল আমদানির কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। আমরা ভেনেজুয়েলা থেকে 100 মিলিয়ন ব্যারেল তেল এনেছি। সেগুলো হিউস্টনের রিফাইনারিতে নেওয়া হয়েছে। আরও 100 মিলিয়ন ব্যারেল আসছে। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জন্য এটা দারুণ বিষয়। ট্রাম্পের এসব উদ্যোগের খবরের পরপরই বড় দরপতন হয় তেলের বাজারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সোমবার 3 বছরের সর্বোচ্চ দরে পৌঁছার পর থেকেই কমতে থাকে দাম। 24 ঘন্টায় বিভিন্ন সময় 6 থেকে 10% পর্যন্ত দাম কমে আসে। ব্যারেল প্রতি মূল্য নেমে যায় $90 নিচে। চাঙা হয়ে ওঠে এশিয়ার শেয়ার বাজার। জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ানের স্টক মার্কেটগুলোতে ঊর্ধ্বমুখী হয়ে ওঠে সূচক। ডরথিতা স্ট্রিন, যমুনা নিউজ। উচ্চ মূল্যস্ফীতি ও রাজস্ব ঘাটতির এই সময়ে অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছে সিপিডি। বাজেট প্রস্তাবনা তুলে ধরে সিপিডি জানায়, রাজস্ব আয় বাড়াতে কর ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। বিশেষ করে করদাতার সংখ্যা বাড়ানো এবং ডিজিটাল অর্থনীতির উপর কর কাঠামো প্রণয়ন করা দরকার। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছে সিপিডি। কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়িয়ে খাদ্য নিরাপত্তা ও মানব সম্পদ উন্নয়নের উপর জোর দিয়েছে সংস্থাটি। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বিশেষ আর্থিক সুবিধা দিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির সুপারিশও করে সিপিডি। দীর্ঘমেয়াদী সংকটের কথা মাথায় রেখে জ্বালানি ও জলবায়ু খাতে সুনির্দিষ্ট বরাদ্দের সুপারিশ করা হয়। ভোজ্য তেলের বাজারে অস্থিরতা চলছে। দোকানিরা জানালেন, পরিবেশক পর্যায় থেকে প্রত্যাশিত পরিমাণ বোতলজাত সয়াবিন মিলছে না। যদিও গতকাল বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ভোজ্য তেলের সংকট নেই, বাড়বে না দাম। স্বাভাবিক সময় মাসিক ভোজ্য তেলের চাহিদা 1.5 লাখ টন, রোজার মাসে বেড়ে দাঁড়ায় 2 লাখ টনে। এবার রোজার শুরু থেকেই চাহিদা মতো তেল পাচ্ছেন না ভোক্তারা। গেল কয়েকদিনে যোগান সংকট আরও বেড়ে যায়। অনেক এলাকায় 5 লিটারের বোতল কিছু পাওয়া গেলেও 1 ও 2 লিটারের বোতল খুবই সীমিত। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে। দোকানীদের অভিযোগ, পরিবেশকরা তেলের সাথে অন্য পণ্য বিক্রির শর্ত জুড়ে দিচ্ছেন। যখন এরকম সংকট দেখা যায় তখন বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসে তেলের জন্য, তখন তেল তো আর দিতে পারি না আমরা কেউই, আর তেলে কোনো লাভও নাই এই মুহূর্তে। কেন কোম্পানি ওই লাভটা আমাদের কাছ থেকে 2 টাকা 5 টাকা আগেই বাড়ায় ফেলে। ডিলার যারা আমাদেরকে যারা মাল দেয় তারা মাল দিচ্ছে না আমাদেরকে, তারা বলে যে মাল নাই, অর্ডার দিলেই বলে যে মাল নাই। ভোজ্য তেলের বাজার পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি রাজধানীর মহাখালী বাজারে। সেখানে আছেন সহকর্মী হুমায়ুন রশিদ। হুমায়ুন, ভোজ্য তেলের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রুহি, ভোজ্য তেল বোতলজাত যে সয়াবিন সেটির দাম আগের মতোই আছে। তবে কাঁচা বাজারে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাজারে বোতলজাত সয়াবিনের কিছুটা সংকট রয়েছে। তারা যেটি বলছেন দোকানিরা, যে গত 15-20 দিন ধরে মহাখালী কাঁচা বাজারে কোনো তেল কোম্পানি ডিলাররা যে বোতলজাত যে সয়াবিন তেল সেটি সরবরাহ করেননি। এবং আরেক ধরনের অভিযোগও তারাই নিজেরাই করছেন, যে একদিকে যেমন সরবরাহ সংকট তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে, অন্যদিকে হচ্ছে অনেক দোকানিরাই তারা হচ্ছে ভোজ্য তেল তারা কিনে রেখেছেন এবং তারা সেটি বাজারে উন্মুক্ত করছেন না, ছাড়ছেন না। কেননা যদি সংকটের কারণে দাম বাড়ে তাহলে সেই বর্ধিত মূল্যে তারা সেটি বিক্রি করতে পারবেন, এমন একটি অভিযোগও রয়েছে। সেই জায়গা থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি টিম কিছুক্ষণ আগেই এই মহাখালী কাঁচা বাজার ঘুরে গেছেন এবং তারা যেটি দেখলেন যে আসলে এই জায়গাতে এই যে ভোজ্য তেলে যে বোতলজাত যে সয়াবিন তেল, সেই সয়াবিন তেলের সরবরাহ ঠিকমতো আছে কিনা, কোনো দোকানি কৃত্রিমভাবে মজুত করছেন কিনা সেই জিনিসটিও তারা তদারকি করলেন। এবং এরকম বাজার মনিটরিং কিন্তু বিভিন্ন জায়গাতে রয়েছে। তবে বিক্রেতারা, দোকানিরা যেটি বলছেন সেটি হচ্ছে, বাজারে এখনও যে পরিমাণ বোতলজাত সয়াবিন রয়েছে, যদি ক্রেতারা সেটি কোনো ধরনের প্যানিক বাইং না করেন, অতিরিক্ত না কিনেন, তাদের যে চাহিদা তার থেকে বেশি, তাহলে এটি আসলে
চাহিদার কোনো যে যোগান সেটি ঠিক মতোই পূরণ করা সম্ভব। তারা যেটি বলছেন যে অনেক ক্রেতারই 5 লিটারের হতে একটি বোতল দিয়ে চলে যাবে, কিন্তু তিনি যেহেতু জানতে পারছেন যে বাজারে এক ধরনের সরবরাহ সংকট রয়েছে, তিনি 5 লিটারে 5টি বোতল কিনছেন। এতে যেটি হচ্ছে যে অন্য ক্রেতারা আসলে সয়াবিন তেল সে তেমনভাবে পাচ্ছেন না, এবং তারা যখন সয়াবিন তেল পাচ্ছেন না সেই খবর যখন চাউর হচ্ছে, তখন বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ও কিন্তু বাণিজ্য মন্ত্রী নিজেও স্বয়ং এই কথাটি বললেন যে ক্রেতারা যদি প্যানিক বাইং যদি থামিয়ে দেয়, তাহলে কিন্তু এই যে ভোজ্য তেলের যে সংকট, সেই সংকট অনেকটাই উত্তরণ করা সম্ভব। কেননা আমাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা মাফিক বোতল এখন পর্যন্ত বাজারে রয়েছে, এবং পাইপলাইনে কিন্তু আরও 3 লাখ টনের মতো ভোজ্য তেল আসছে, যেটি আসলে বাজারটা আরও স্থিতিশীল হবে। সুতরাং এখন আসলে ক্রেতাদের কিছুটা ম্যাচুরেট করতে হবে, তাদের চাহিদা মতোই তেল কিনতে হবে, এর অতিরিক্ত কিনলে বাজারে অস্থিরতা তৈরি হবে। রুহি। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। কুমিল্লায় ঈদ ঘিরে জমজমাট বেচাকেনা, ক্রেতাদের পদচারণায় মুখরিত বিভিন্ন মার্কেট ও শপিং মলগুলো। দাম কিছুটা বেশি হলেও পছন্দের পণ্য পেয়ে খুশি ক্রেতারা, আর বিক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় এবার বেড়েছে বেচাকেনা। ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে কুমিল্লার ঈদের কেনাকাটা। সকাল থেকেই ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠছে শহরের বিপণী বিতান ও মার্কেটগুলো। গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। বিশেষ করে নগরীর কান্দিরপাড়, মনোহরপুর ও নিউ মার্কেট এলাকার মার্কেটগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কাস্টমারও ভালো, বর্তমানে রেটও ভালো পাচ্ছি, আর বেশি আসছে ইন্ডিয়ান আর পাকিস্তানি। সাইজ অনুযায়ী কাপড় রাখছি, পাকিস্তানি আগানোর তাবাক্কাল ড্রেসগুলা, সারারা গারারাগুলো বেশি চাচ্ছে কাস্টমারে। ভালো যাচ্ছে আমাদের ব্যবসা, আর কোয়ালিটিও ভালো। আমাদের কাছে সব থাইপের, বড়দের থাইপ্যান আছে, আবার বাচ্চাদের ভালো শার্ট আছে, জাফরান কাপড়ের শার্ট আছে। পাকিস্তানি আসছে, ইন্ডিয়ান আসছে, পার্সি, আরও আফগানি আসছে, সারারা গারারা নায়রা এগুলো আছে আপনার। দেশিও আছে কিছু, তো এই সব মিলিয়ে ভালোই কালেকশন, কাস্টমারও আগের তুলনায় একটু ভালো। ঈদে পছন্দের পোশাক পেয়ে খুশি শিশুরা, ফলে পোশাক, জুতা, কসমেটিক্স থেকে শুরু করে শিশুদের নানা সামগ্রীর দোকানগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। আমি জামা কিনেছি এবং জুতা কিনেছি, আমার বাবা মায়ের সাথে এসেছি। জামা, প্যান্ট, জামা, জুতা। আর পরিবারের সবার জন্য নতুন পোশাক কেনার মধ্য দিয়ে ঈদের আসল আনন্দ পূর্ণতা পায় বলে মনে করছেন ক্রেতারা। তবে আগের বছরের তুলনায় পণ্যের দাম কিছুটা বেশি হয়, বাজেট সামলাতে হিমশিম খেতে হচ্ছে অনেককে। শাড়ি নিলাম, তারপরে ওই যে আপুর মেয়ের জন্য ড্রেস নিলাম, নিজের জন্য অনেকগুলো জামা নিয়েছি, পাঞ্জাবি, এমনকি ড্রেস, জুতা, ইনশাল্লাহ সবকিছুই খুব নিত্য নতুন আধুনিক কালেকশন। 3 পিস দেখতেছি, কিন্তু ঈদ বাজারের প্রাইস অনেক বেশি। তবে দেশি বিদেশি পণ্যের বাহ্যিক কারণেই এবছর দাম কিছুটা বেশি হওয়ার কথা জানালেন ব্যবসায়ীরা। কিছুটা গতবারের চেয়ে তুলনামূলক বেশি, সেটা আমরাও স্বীকার করি, কারণ আমরা যখন ঢাকা, গাউসিয়া বা বিভিন্ন পাইকারি মার্কেট থেকে মাল কিনতে যাই, আমরাও দেখি যে গতবারের তুলনায় প্রত্যেক পিসে 200-300 টাকা করে দাম বাড়তি। দেশি বিদেশি আমরা কাস্টমার চাহিদা অনুযায়ী আমরা সব কিছু রাখি, কয়েকদিন পরে আমাদের বেচা কিনা আরও বাড়বে। ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন মার্কেট ও সড়কে বেড়েছে যানজট। আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারি বাড়িয়েছে পুলিশ। নিরাপত্তা নিশ্চিতে মার্কেটগুলোতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সব মিলিয়ে শেষ সময়ের কেনাকাটায় আরও জমে উঠেছে ঈদের বাজার। ব্যস্ততা আর আনন্দের মিশেলে এখন উৎসবের আমেজে মুখর পুরো শহর। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। দর্শক, বনানী মাঠে ফ্যামিলি কার্ড প্রদানের অনুষ্ঠানে রয়েছেন তারেক রহমান, আমরা চলে যাচ্ছি সেখানে। অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, একটি স্মরণীয় দিন এবং একটি ঐতিহাসিক অনুষ্ঠান। প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া, লক্ষ কোটি শুকরিয়া আমি আদায় করছি। নির্বাচনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের প্রতিনিধিমূলক একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে এই দেশের মানুষ নির্বাচিত করেছেন। স্বাভাবিকভাবে এই সরকার এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানটি বা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে কারণে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, এটি বহু বছর যাবৎ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা এম্পাওয়ার না করি, তাদেরকে যদি ক্ষমতায়ন না করি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের নিশ্চয়ই সকলের খেয়াল আছে, এর আগে বিএনপি সরকার যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় সমগ্র বাংলাদেশে তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা, স্কুল পর্যায় থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করার ব্যবস্থা করেছিলেন। সেই শিক্ষিত নারী সমাজকে আজকে আমরা অর্থনৈতিকভাবে এম্পাওয়ার করতে চাই, অর্থনৈতিকভাবে তাদের সচ্ছলতা গড়ে তুলতে চাই, এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব। এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা যেহেতু সরকারের কিছু নিয়ম নীতি আছে, আমাদেরকে সেই সকল নিয়ম নীতির মধ্যে দিয়ে আমাদেরকে একটি কাজ শুরু করতে হবে, এবং সেই নিয়ম নীতির অংশ হিসাবেই প্রথমে পাইলট প্রজেক্ট করতে হবে। সমগ্র বাংলাদেশে 14টি জায়গায় বা 14টি উপজেলায় এই কাজ শুরু হয়েছে। এর ভেতরে এই মুহূর্তে প্রায় 37,000 নারী অংশগ্রহণ করছেন। আমাদের এই কড়াইল এলাকা, ভাসান্ত এলাকা এবং সাততলা, এই 3টি এলাকায় প্রায় 15,000 নারীকে এই কার্ডের সুবিধার আওতায় আজকে নিয়ে আসা হয়েছে। ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সরকার পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে 4 কোটি পরিবার রয়েছে, সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমি আমার বক্তব্যের প্রথমেই বলেছি যে আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই, এবং তারই একটি অংশ হিসাবে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাংলাদেশের নারী সমাজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিগত নির্বাচনে সরকার গঠন করার 1 মাসেরও কম সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রতিশ্রুতি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি। এবং শুধু এই প্রতিশ্রুতি নয়, আমরা আরও কিছু প্রতিশ্রুতি করেছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রয়োজন ছিল, তার মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাল্লাহ। ঠিক আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে 37,000 মানুষের কাছে, 37,000 নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা দেশের মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিশেষ করে আমরা বাংলাদেশের কৃষক ভাইদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, কৃষি ঋণ সুদ সহ, সেই কৃষি ঋণ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সেই কৃষি ঋণ আমরা মৌকুফ করব। আল্লাহর রহমতে আমরা গত সপ্তাহে সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ সরকারের পক্ষ থেকে করে দেওয়া হচ্ছে সুদ সহ। এইভাবে একে একে আমরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো, যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, যেই প্রতিশ্রুতিগুলি পূরণের মাধ্যমে, একটি সরকারের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে
দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। আজকে এই ফ্যামিলি কার্ড ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। কারণ এখানে আজকে যারা আপনারা অতিথি উপস্থিত আছেন, এখানে কিছু মানুষ উপস্থিত আছেন যাদের সাথে বিগত অনেকগুলো বছর ধরে আমি বসে বসে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে কিভাবে যখন সময় আমরা পাবো, সুযোগ পাবো, জনগণের সমর্থন পাবো, সেই ফ্যামিলি কার্ডটিকে আমরা বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমতে আজকে আমাদের সেই দিনটি উপস্থিত, যেই দিনে আমরা আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছি। সেজন্যই আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সম্মানিত সভাপতি সহ মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আসুন, এই দেশটি আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। এই দেশের মানুষের প্রত্যাশা বর্তমান নির্বাচিত সরকারের কাছে অনেক, সেটি আমরা বুঝতে পারি। কিন্তু একই সাথে আমরা যদি বাস্তবতা বিবেচনা করি এবং সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব, এখানে যে সকল এলাকাবাসী উপস্থিত আছেন আপনাদেরকে, আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসী যে সকল উপস্থিত আছেন আপনাদেরকে, আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশবাসীকে আমি অনুরোধ করব। দর্শক, বনানীতে ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখছিলেন। আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। আর এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।